আজকে আপনাদেরকে খুবই খুবই ভালো একটা সংবাদ দিতে এসেছি। বিশ্বাস করেন কলিজাটা শান্ত হয়ে গেছে। আপনাদের যদি কলিজা শান্ত হয়, এমন ঘটনা আরো যদি দুই একটা ঘটে তাহলে একদম মেরুদণ্ড ভেঙে যাবে। তবে হয়তোবা এরপর বড় ধরনের আমরা আরো অনেক ধরনের আক্রমণকেও মোকাবেলা করতে হতে পারে। বাট এইভাবেই জায়গা মতো মারতে হবে, জায়গা মতো একটা দিলে শেষ। তবে এবার বাংলাদেশের জনগণ এই ভারতীয় রয়ের গোয়েন্দা আর যত ধরনের অপকর্ম এবং কুকীর্তি রয়েছে সেগুলো প্রকাশ করে দিয়েছে এবং তার মুখোশ উন্মোচন করে দিয়েছে, যে কারণেই এবার হাতে নাতে ধরা পড়েছে ভারতীয় রয়ের গোয়েন্দা। ভারতের কঠিন চক্রান্তে এবার ধর্মপ্রাণ মুসলিমদের রক্তে রক্তাক্ত হল বিশ্ব ইজতেমার ময়দান। ভারতের মাওলানা সাদ কান্ধলভির উগ্র অনুসারীদের আঘাতে ৩ জন নিহত সহ আহত হয়েছেন কয়েক শত। শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের, শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেটি এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। কিন্তু একজন প্রধানমন্ত্রী, তো সে তো ভারতের প্রধানমন্ত্রী, তার মানে এরকম একটা মস্তিষ্কের মানুষ যে কি বলে সে নিজেও জানে না। যাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি জানিয়েছেন। ভারতীয় কুলাঙ্গার সাদ তাবলিগ জামাতের উপরে কিভাবে হামলা করেছে, সাদের নেতৃত্বে এবং নরেন্দ্র মোদী শেখ হাসিনার যৌথ পরিকল্পনায় যুগান্তকারী কিছু সিদ্ধান্ত আসছে, সত্যি উন্নত বাংলাদেশের সাইন। সুতরাং আমি আবারও বলছি, ভারতীয় হাইকমিশনে প্রোগ্রামে যারা গেছেন, বিএনপি নেতা নেতৃবৃন্দ যারা গেছেন, গোপনে মদ খেয়েছেন, মাতাল অবস্থায় ছিলেন, প্রচুর মদ খাওয়া, আপনাদের সবার ডাটা তাদের কাছে আছে। সারা দেশের মানুষের মনে শুধু একটাই প্রশ্ন, দেশের মধ্যে যে এই অস্থিতিশীল কার্যকলাপগুলো হচ্ছে এইসবের পিছনে কে রয়েছে? এইসব বিষয় নিয়ে আমরা তদন্ত করতে গিয়ে অনেক কিছুই পাই এবং এইগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, দেশের প্রত্যেকটা সাধারণ মানুষ সবাই কিন্তু প্রকাশ্য বলে এইসবের পিছনে ভারতের হাত রয়েছে। অবশেষে আমাদের তদন্তের মাধ্যমে সব কিছু বেরিয়ে আসে। নরেন্দ্র মোদীর কি হয়েছে এইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। সকল প্রশ্নের উত্তর এবং চাঞ্চল্যকর তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে দেশের মধ্যে যে এই অস্থিতিশীল কার্যকলাপগুলো হচ্ছে। গতকালও কিন্তু একটা ঘটনা হয়েছে ইজতেমা ময়দানে, সেইখানে অসংখ্য মানুষের প্রাণ হারিয়েছে। আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওর প্রথমে যেই অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত আপনারা এখন দেখতে পারবেন এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলোও কিন্তু আপনারা দেখে যাবেন, কেউ মিস করবেন না। এই যে দেখুন, ভারতীয় সমর্থিত সাদপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে। জোবাইরপন্থীরা বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের এজেন্সি নিয়ন্ত্রণ করে। সত্য কি মিথ্যা জানি না, অভিযোগগুলো উঠে এসছে। এখন কথা হলো, দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশের যথেষ্ট বড় বড় আলেম আছে, তো এই দেশের আলেমরাই নির্ধারণ করবে তাবলিগের মুরব্বী হবেন কে হবেন প্রধান। ওপারের সাদ গ্রুপ এসে এপারকে অরাজকতার দিকে নিয়ে যাবেন, সন্ত্রাসের দিকে নিয়ে যাবেন, এটাও আমরা চাই না। আবার যারা সাদপন্থী রয়েছেন তাদের বলবো, আপনারা এই পন্থীগিরি বাদ দিয়ে রাসূলপন্থী হবার চেষ্টা করেন। ইতিমধ্যে সরকার বিশ্ব ইজতেমা ময়দান বা টঙ্গীর আশপাশ এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করেছে। আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে, কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্র করে, এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত। আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা নেপথ্যে কারা রয়েছে, কি করতে চাইছেন তারা। কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে, এটা আবার আমাদের চোখে পড়লো। এই দুটো গ্রুপ মারমুখী অবস্থানে যাচ্ছে, সংঘর্ষ বাঁধবে, এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না? এই গোয়েন্দা ব্যর্থতা, ফেইলার আর কত দেখবো আমরা? নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে? আমরা দেখলাম হাসনাত এবং সার্জিস সেখানে গেছেন, কেন তারা সেখানে যাবেন? রাষ্ট্রে তাদের কি এই কাজটি দিয়েছে? সেখানে যাবে আমাদের প্রশাসন, প্রয়োজনে আমাদের উপদেষ্টারা যাবেন। ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় কেন? তাদেরকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয় কেন? যদি এই দুই গ্রুপের ভেতর থেকে কোনো একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়কের উপর হামলা করত, কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে মারার হত্যার পরিকল্পনা করা হয়েছে। আমি হাসনাত এবং সার্জিসকে বলবো, এটা রাষ্ট্রের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। আপনারা জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না। প্রশাসনকে বলবো, যারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে, সংঘর্ষে জড়িয়েছে, তাদেরকে শনাক্ত করুন, তাদের দ্রুত গ্রেফতার করুন
নতুবা তারা এর চেয়ে বড় অরাজকতা সৃষ্টি করবে। এখন আমাদের মনে হচ্ছে এতদিন যে হেলমেট লীগ, চাপাতি লীগ, তারা আনসার লীগ, ফকির লীগ, গার্মেন্টস লীগ, এরকম লিগের পর এবার তারা তাবলীগে প্রবেশ করেছে এবং তারাই মূলত এই কাজটি করেছে। এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ব ইজতেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা। এবং এমনও আশঙ্কা করা হচ্ছে যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ, যুবলীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পোশাক পরে, এবং সেখান থেকে পুরো ঢাকা শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে। সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। তাই বলবো, এই সরকারের ইন্টেলিজেন্স, প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্ত্বেও বলবো সরকার এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে। কারণ গতকালকে যেই দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটলো, আমার আশঙ্কার কথা আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এরা বাংলাদেশে। অতএব বিশ্ব ইজতেমা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ, তাদের একটা বড় মহড়া চলতে পারে এই সরকার পতনে। প্রিয় দর্শক, এখন আপনারা বলবেন যে তাবলীগ জামাতকে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি। তাবলীগ হলো এমন একটি সংগঠন, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় না, এখানে সব দল মতে মানুষ যায় এবং এই দলমত মানুষের মধ্যে তাবলীগের যে বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্রিক যে সিস্টেমগুলো, এটা কন্ট্রোল করা, এখানে কে আসলো, কে গেল, কাদের কি ইচ্ছা, এখানে কোনো বোমা বহন করলো কিনা কেউ, এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কিনা কেউ, এগুলো বোঝার উপায় থাকবে না। খুব মামুলি সাধারণ মানুষরা এখানে আসে, একেবারে অল্প শিক্ষিত মানুষেরাও এখানে আসে, মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে। অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রেম মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইজতেমা। তো এখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, এটা খুব সহজে তারা পারবে। তাই বলবো, এবার বিশ্ব ইজতেমাকে একটু ভিন্ন চিন্তা করতে হবে। এবং আমি ইজতেমা বন্ধের পক্ষে না, কিন্তু এটা নিরাপত্তা যদি সরকার কন্ট্রোল করতে পারে, যে প্রতিটি মানুষকে সার্চ করে ঢোকানো হবে, প্রতিটি মানুষ, মানে পুরো বিশ্ব ইজতেমা ময়দানকে আমাদের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারে, তাহলে এক বিষয়। আজকে এই শামা উবায়েদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই। কি অভিযোগ? শামা উবায়েদ একজন গুপ্তচর, আওয়ামী লীগের গুপ্তচর। শামা উবায়েদ বিএনপির সকল তথ্য স্বৈরাচার হাসিনার কাছে পাচার করেন, কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে। এটা হলো শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ। আর জামায়াতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ হচ্ছে তিনি রয়ের এজেন্ট, ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেইনটেইন করে চলেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের একজন দোসর, তেলবাজ, চামচা, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সাংবাদিক নাইমুল ইসলাম খান, তিনি 5ই আগস্টের পরে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় ছিলেন এবং তিনি তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। এখন আপনি দেখেন, শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ আর জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে অভিযোগ, এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন। শামা উবায়েদের তুলনায় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের অনেক বড় নেতা, শামা উবায়েদ অনেক ছোট নেত্রী। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের করা অভিযোগ আর শামা উবায়েদের বিরুদ্ধে করা অভিযোগ, দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন। অনেক গুরুতর অভিযোগ কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে, সেই তুলনায় শামা উবায়েদের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু অত বড় অভিযোগ না। অথচ আপনি দেখেন দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে। প্রথমত, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন, এই অভিযোগ সত্য নয় বলে খুবই শালীন ভাষায় যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান প্রদর্শন করে ইলিয়াসের বিরুদ্ধে জামাত একটি স্টেটমেন্ট দিয়েছে, একটা বিবৃতি দিয়েছে। দ্বিতীয়বার ইলিয়াস ভাই আবারও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো একটা অভিযোগ সংযোজন করেছেন, সেটা হচ্ছে নাইমুল ইসলাম খান তার বাসায় ছিলেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এরপর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন, সেখানেও তিনি যথেষ্ট শালীন ভাষায়, যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন। এবং এই ভিডিওর নিচে, জামাতের বার্তার নিচে, জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউই ইলিয়াস ভাইকে গালিগালাজ, ইলিয়াস ভাইকে আক্রমণ করে নাই। এটাই কিন্তু রাজনীতি। অন দি আদার হ্যান্ড, আমরা আজকে দেখলাম শামা উবায়েদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে শামা উবায়েদের এলাকার নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন। ইলিয়াস হুসাইন, তারা বলেছেন ইলিয়াস আলী, সাংবাদিক ইলিয়াস হুসাইন, তার নাম ইলিয়াস আলী না। 1 নাম্বার ভুল। এমন একজন সাংবাদিক যিনি গত 1.5 যুগ বিএনপির জামাতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জীবন বাজি রেখে কথা বলেছেন, যিনি 6 মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিলেন, আজকে তিনি আওয়ামী লীগের দোসর। তো নামটা হলো ইলিয়াস হুসাইন, ইলিয়াস আলী না। 1। 2 হচ্ছে উনি যুক্তরাজ্যে থাকেন না, যুক্তরাষ্ট্রে থাকেন,
বারবার বলছেন আপনারা যুক্তরাজ্য, বারবার বলছেন ইলিয়াস আলী। এই তথ্যগত দুইটা ভুল করেছেন আপনারা। 3 নাম্বার, যে ইলিয়াস জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল, সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি শামা ওবায়দের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন। এটা রাজনীতি না, খুবই দুর্ভাগ্যজনক। আপনারাও, আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক, আমি বলছি না। যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন, জামাতের মতো একটা প্রতিবাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন, একটা বিবৃতি দিতেন, বা শামা ওবায়েদ নিজেই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন পূর্বক একটা বার্তা উপস্থাপন করতেন। সেটাই কি ভালো হতো না? আমি বুঝি না, বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ? বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায়, তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না, কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন। তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় 1 যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, জীবন বাজি রেখে কথা বলেছেন, আজও বিএনপির পক্ষেই কথা বলছেন, কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন। সব যে অসত্য তা তো বলবো না। এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার লুটপাটে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত, মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এগুলো তো সত্য। কই এই বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না যে অমুক নেতাকে বহিষ্কার করা হোক, তমুক নেতাকে বহিষ্কার করা হোক, আমাদের দলের ক্ষতি করতেছে তারা। কই একবারও তো মিছিল বের করলেন না। আপনাদের একজন নেত্রী, ক্ষুদ্র একজন নেত্রী, তার বিরুদ্ধে কথা বলায় আপনারা ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে 6 মাস আগেও নায়ক ছিলেন। একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে। যেহেতু 57 সেনা অফিসারকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত হত্যা করেছে, তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর সদস্যরা, বিশেষ করে যেই সকল 57 জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারের এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধুবান্ধব যারা আছে তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে কাদেরকে এই তদন্ত কমিটিতে নেওয়া যেতে পারে। আমরা চাই না আসিফ নজরুলের মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করুক, এই তদন্তকে আবার হাসিনার পক্ষে, ভারতের পক্ষে মোড় ঘোরাতে। জেনারেল ওয়াকারের যদি সৎ হয় বা নীতিবান হয়, সৎ বা নীতিবান এটা যদি হয়, তাহলে জেনারেল ওয়াকার একটা কাজ করতো। কি করতো জানেন? জেনারেল ওয়াকার ক্ষমতা নেওয়ার পরে আয়নাঘর সম্পর্কে একটা ব্রিফিং সে নিজে দিত সাংবাদিকদের সামনে বসে, যে আমি থাকাকালীন এই বিষয়টা জানতাম, আমার চোখের সামনে এগুলো হয়েছে, এগুলো আমার দায়িত্বের বাইরে ছিল, এটা নিয়ে থামানোর মতো কোনো কিছু ছিল না, আমি আর্মির প্রোটোকল এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছি, যার জন্য এটা আমি থামাতে পারি। এটা থেকে কংক্রিট একটা আইডিয়া আয়নাঘর সম্পর্কে জেনারেল ওয়াকার দিতে পারত, কিন্তু জেনারেল ওয়াকার সেটা করে নাই। জেনারেল ওয়াকার কি সেটা এখন করতে পারে? অবশ্যই পারে। জেনারেল ওয়াকার যদি এসে বলে যে আমি আর্মি চিফের দায়িত্ব নেওয়ার পরেও বাংলাদেশ আর্মিকে আদেশ দেওয়া হয়েছিল জনগণের উপরে গুলি করার, 2-4টা জায়গায় ধরনের ইনসিডেন্ট হয়েছে, এটা নিয়ন্ত্রণের বাইরে ছিল, আমি অনুধাবন করেছি যে আমি আমার জনগণের বুকে গুলি ছুড়বো না, এর জন্য আমি আমার পলিসি চেঞ্জ করেছি। এই ধরনের ব্যাখ্যা জেনারেল ওয়াকার দিতে পারত, কিন্তু সেটা সে করে নাই। আরো একটা কাজ করে নাই, জেনারেল ওয়াকার মুখরোচক আলোচনার জন্য জনসমক্ষে কয়েকটা কথা বলেছে। লায়াবিলিটি আলটিমেটলি ওয়াকারের উপরে গিয়েছে। যেমন সে বলেছে, আমার উপরে বিশ্বাস করুন এবং আস্থা রাখুন। হয়েছে General Walker is General Walker a public official who can make a promise that I will do, have faith in me? Who are you? তুমি একটা প্রজাতন্ত্রের কর্মচারী ওয়াকার, সাবজেক্ট এটা। তো আপনাকে আমি যে কথাগুলো ওয়াকার করতে পারতো এগুলো সে করে নাই। এখন আরো একটা কথা আপনাদেরকে আমি বলেছি যে জেনারেল ওয়াকারের উপরে আমার অবিশ্বাসের আরো কিছু কারণ ছিল। সেই কারণের ভিতরে একটা ছিল, হাসিনা যখন পালিয়ে গেল তখন কোন প্রকার কারণ ছাড়া হাসিনা চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকারকে ভারতীয় এক্সটার্নাল মিনিস্টার জয়শঙ্কর তাকে কল করেছে। জয়শঙ্কর তাকে কল করেছিল। কেন জেনারেল ওয়াকারকে কল করবে? জেনারেল ওয়াকারকে তার কল করার দরকারটা কি?
সে সেনাপ্রধান, সে কি গভর্নমেন্ট চালায়, সে কি গভর্নমেন্টের নিয়োজিত অথবা গভর্নমেন্টের আদেশপ্রাপ্ত এমন কোন ব্যক্তি সে একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে? আর্মির প্রোটোকলে সেনাবাহিনীর প্রধানের কোনো এখতিয়ার নাই বাংলাদেশের ফরেন পলিসি, এক্সটার্নাল পলিসি অথবা নির্বাহী বিভাগের কোনো সিদ্ধান্ত নেওয়া। হু ইজ ইট? এই কাজটাও জেনারেল ওয়াকার করেছে। এখন জেনারেল ওয়াকার যখন এই কাজগুলো করেছে সে নিজেকে বিতর্কিত করেছে। এখন এই বিতর্কিত করতে গিয়ে আজকের জেনারেল ওয়াকার তার রেপুটেশনের উপরে অনেক প্রকার কোশ্চেন তৈরি হচ্ছে, তার উপরে মানুষ আস্থা হারাচ্ছে, তার উপরে মানুষ বিশ্বাস রাখতে পারছে না, এবং ওয়াকারও এই বিষয়গুলোকে ক্লিয়ার করছে না। এখন এই ক্লিয়ার না করার জন্য লোকজন একটা জিনিস অ্যাজিউম করেছে। আগে বলা হতো ওয়াকার আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল। কেন? এর আগের হিস্ট্রিতে বলা আছে ওয়াকার বাহিন্ড দ্য সিন দিল্লি গিয়ে লোকজনের সাথে চুক্তি করে এসছে, এবং এটা নিয়ে অনেক রিউমার, অনেক গুজব বাংলাদেশে আছে। এখন এই গুজবগুলো দূর করার জন্য জেনারেল ওয়াকার কি নিজেকে ক্লিন করার মতো কোনো কথাবার্তা পাবলিকলি বলতে পারতেন কিনা? পারতেন। উনি করেছেন? উনি করেন না। উনি না করে একটা কাজ করেছেন, না আমি কথা ভালো বলি না, আমি কথা থেকে দূরে থাকি, না এই কথা বললে চলবে না। আপনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনাকে কেউ উপদেশ দিয়েছিল ওইখানে সেই ধরনের কথাবার্তা বলা? আপনি ওখানে এসে আপনি বলতে পারতেন সেনা প্রধান হিসাবে আমার উপর একটা দায়িত্ব এসছে, চুপ্পু আমাকে এই অর্ডার দিছে, রাষ্ট্রপতি আমাকে এই সাবজেক্টে এটা দিছে, আমি নির্বাহী বিভাগের কেউ না, দেশের রক্ষার্থে, দেশ রক্ষার্থে, সার্বভৌমত্বের রক্ষার্থে, দেশের পরিস্থিতি রক্ষার্থে আমি কিছু কিছু কাজ করব যাতে আমি নির্বাহী বিভাগকে সাহায্য করতে পারি, এবং সাহায্যকারী হিসাবে আমার যা করার আমি তা করবো। ওই দিনকার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওয়াকার যে মন্তব্যটা করেছে সেই মন্তব্যটা এমনই ছিল যে আমি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করব। আমি জেকব মিল্টন যখন ওয়াশিংটন ডিসিতে গেলাম বাংলাদেশ এমবাসিতে, সেখানকার ইমরান আমাকে সরাসরি বলল সফলতা কি। আমার এই প্রায় 35 বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। মানুষের আস্থা অর্জন। এই যে আপনি যখন বের হন, যেই কথাটি বললাম, আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন, আপনার সাথে অথবা তার সাথে, সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে, যাদের কনসার্ন আছে, যারা জানতে চাইছে, তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে, আপনার কথাবার্তা, উঠা বসা, আপনার বক্তব্য, বিবৃতি, আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে, তাদের ভবিষ্যৎ জড়িত আছে। সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে, আপনার উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে, আপনার উপর আস্থা রাখছে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয়, আপনার রাজনৈতিক অর্জন, সফলতা। এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন, আমাকে করেছেন, মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন, আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন, আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন আপনি যে আমি এই প্রশ্নে তারা এই বলেছে আমাকে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সাথে রাখুন। আমরা কিন্তু সবসময় বলেছি আমরা আমিডামির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইবো, এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই, এটা নর্মাল, সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটিই হবে। জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দিবে তারা দেশ পরিচালনা করবে। অর্থাৎ আমরা নির্বাচন চাইবো, নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না, এটাই স্বাভাবিক। এখন নির্বাচনকে যদি ফেস করতে হয়, আমরা আমিডামির নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে, আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দিবে। এখন সহকর্মীবৃন্দ, মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধায়, নির্ভয় ভোট দিবে, নির্ভয় ভোট দিবে। আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ, কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার। আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা, ভোটের অধিকারকে রক্ষা করা। বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা। কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করবেন, মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে। যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না আমিডামির নির্বাচনে, কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে। এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে।
আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে, এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথাবার্তা সকল কিছু সেরকম থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলেও একটি করে হলো এই স্বৈরাচারের আমলে একটি করে হলো মিথ্যা বা গায়েবী মামলা আছে, মিনিমাম আছে না? প্রত্যেকটি মানুষের নামে আপনাদের আছে। এই যে হাত তুলেছে সবাই, না গাজীপুর থেকে আছে। এখন প্রিয় সহকর্মী, এই যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে, নারায়ণগঞ্জ থেকেও হাত তুলেছে, প্রত্যেকটা মানুষ। এখন এই যে বিগত 15 বছর আপনারা এত অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, গায়েবী মামলা সহ্য করেছেন, আমাদের বহু নেতাকর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে, আপনজন বাবা মা মারা গিয়েছে, তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানাজায় নিয়ে গেছে। আমাদের সহকর্মীবৃন্দ হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে। আমাদের সহকর্মীবৃন্দ হাত করা অবস্থায় জেলের ভিতরে মৃত্যুবরণ করেছে। যেই দলের নেতাকর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন, এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন, এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন, আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে? কেন আপনাদেরকে এই কথাটি বলছি? জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে, এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে সফলতা কি? পিছনে যখন জনগণ থাকে। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেটি এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সহকর্মীবৃন্দ, আগামীর যে নির্বাচন হবে আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা, যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে, আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে, বরং বাংলাদেশকে দিয়েছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। গত 2 দিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা, রাষ্ট্রের প্রতিটি এজেন্সি, সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং, আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। দাবি দাবা যাই থাকুক, সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। এবং আজকে সকাল 11টা এবং 12টায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল, এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে। এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল, এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল, বৈঠকরত ছিল। ইন দ্য মিন টাইম সেখানে হামলাটা হয়, এবং তখন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে সাতপন্থীদের শীর্ষ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া, সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে প্রবেশ না করে ইজতেমার মাঠে। কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে, সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি,
আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোসর হিসেবে এখন ভূমিকা পালন করছে। কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেম ওলামাদের কাজ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ। কাজে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত 2018 সালেও এভাবে হামলা চালিয়ে তারা 5,000 মানুষকে মারাত্মক আহত করেছিল, কয়েকজন ব্যক্তিকে তারা তখনও হত্যা করেছিল, কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে। আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। কাজে এই জন্য এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয়, বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে। কাজে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে আছে। প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে। তাদের চারজন ভাই শহীদ হয়েছে, এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে, আর আহতের সংখ্যা তো অগণিত। এই পরিস্থিতিতে অগ্নিগর্ভ এই বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে টঙ্গী ইজতেমা ময়দান অভিমুখে দেশব্যাপী সারা দেশ থেকে লং মার্চ হবে। এখন আজকের বৈঠকে আমাদেরকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো, সব দাবিগুলো তারা পূরণের আশ্বাস দিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেই প্রেক্ষিতে ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের এই আগামীকালের লং মার্চের কর্মসূচি প্রত্যাহার করি। তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছি না, যেহেতু আমাদের কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তারা আমাদের জন্য অপেক্ষমান। আমরা বৈঠকের ফলাফল নিয়ে সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা আগামীকালকে কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আমরা দিব। সাহেব, ওসামা সাহেব, মুয়াজ বিন নূর, আব্দুল মনসুর, এই 4 জনের বিরুদ্ধে 24 ঘন্টার ভিতর মামলা দায়ের হবে এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কম বেশি ছুরি, দেশীয় অস্ত্র, বড় চাপাতি, লাঠি, বাঁশ ছিল, এগুলো থাকবে ওলামাদের আন্ডারে থাকবে, এটাই সিদ্ধান্ত সরকারের। আমাদের সাথী যারা আমাদের ওলামায়ে হক্কানি যারাই আমাদের এই ঘটনায় যারা শাহাদত বরণ করছেন, এখন কথা হইতেছে আমরা সহিংসতায় যাব না, রাষ্ট্রের একটা আইন আছে, সেই আইনি প্রক্রিয়ায় আমরা যাব। এই 7 গ্রুপের এই দিল্লির ইশারায় যে 4 জন সন্ত্রাসী বাংলাদেশে চলে, এই 4 জনের বিরুদ্ধে 24 ঘন্টার ভিতর মামলা দায়ের করা হবে ইনশাআল্লাহ। 24 আওয়ার্সের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আছেন, আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, আমরা রাজধানী ঢাকা শহরের এই আমাদের ঢাকা মেডিকেল থেকে এই আলেম সমাজের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে এই 7 গ্রুপের যে শীর্ষ সন্ত্রাস, এই 4 জন এরা কোনো তাবলিগের সাথী হতে পারে না। তাবলিগের সাথী হলে কোনো ইজতেমার ময়দানে সাধারণ মানুষকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাই? সাহেব, ওসামা সাহেব, মুয়াজ বিন নূর, আব্দুল মনসুর, এই 4 জনের বিরুদ্ধে 24 ঘন্টার ভিতর মামলা দায়ের হবে এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। যতক্ষণ অ্যারেস্ট না করবে ততক্ষণ এর দেশ অস্থিতিশীল বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে আসার সময় বসার করা ছিল, বসার আগে তারা হুমকি দিচ্ছে এবং ওদের ব্যাপারে ওরা জোর করবে, এরকম কোনো আগে সিদ্ধান্ত হয় নাই। আসিফ সাহেবের চিঠিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে ইজতেমা জোর করবে, আসলে পূর্বে কখনোই সিদ্ধান্ত হয়নি। 7ই নভেম্বর যে বসার হয়েছে, মিটিং হয়েছে সমন্বয়ের সঙ্গে, ওখানে কখনোই উচ্চ হয় নাই তারা জোর করবে। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই, খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবে, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলিগ সাতপন্থীরা ইজতেমা করতে পারবে। ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে
পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সবাই এক হতে, তারা যদি আবার আলোচনা। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, তাদের মন্তব্যগুলা প্রকাশ করতেছে ভারত এবং বাংলাদেশের বিষয়কে কেন্দ্র করে। অনেকে অনেক কথা বলে, অন্যদিকে দেশের মধ্যে যে অস্থিতিশীল কার্যকলাপগুলো হয় সেই কার্যকলাপগুলোর জন্য কে দায়ী এবং এইসব কিভাবে হচ্ছে এইগুলোর বিস্তারিত এইখানে দেখেছেন। দর্শক শ্রোতা, আপনারাই বলেন যে এইসব কে ঘটাচ্ছে, এইসবের পিছনে কে রয়েছে। অনেকে বলতেছে যে এইসবের পিছনে আওয়ামী লীগ নাকি রয়েছে, শেখ হাসিনার হাত নাকি রয়েছে, অন্যদিকে অনেকে বলে যে ভারতের হাত রয়েছে। দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্য কি? এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।